সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। পড়ছি আমরা আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা। আজকে এই কবিতাটা আমরা শেষ করব এবং এই কবিতা শেষ করে আমরা নতুন একটা টপিক শুরু করব। কবিতার শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা গত দুটো ক্লাসে যা জানতে পেরেছি, এই কবিতায় কবি হচ্ছেন বাঙালি জাতির একজন প্রতিনিধি। তিনি তার পূর্বপুরুষ যিনি কিংবদন্তি ছিলেন তার ঐতিহ্যের কথা, তার বীরত্বের কথা, তার পরাক্রমের কথা, তার সাহসিকতার কথা খুব সুন্দরভাবে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরেছেন এবং তিনি পরবর্তী প্রজন্মকে এই কথাটি বলেছেন যে যদি তুমি স্বাধীনতাকে ধরে রাখতে চাও, যদি তুমি তোমার পরবর্তী প্রজন্মকে একটি স্বাধীন সকাল উপহার দিতে চাও, তবে তুমি কবিতা শুনো, পূর্বপুরুষের চেতনাকে হৃদয়ে ধারণ করো। এই কবিতায় যে শব্দটি বারবার এসেছে সেটি হচ্ছে কবিতা, এবং এই কবিতায় কবিতা শব্দটি একটি ভিন্ন অর্থ বহন করে। কবিতা শব্দটি দ্বারা এক এক জায়গায় এক একটা অর্থ বহন করে, তবে আমরা এই কবিতায় কবিতা শব্দটি মুক্তি অর্থে বেশি ব্যবহৃত হতে দেখেছি। যাই হোক, আমরা কবিতার শেষ অংশে চলে এসেছে। আমরা পড়ব আজকে লাস্ট পেজ থেকে, এবং গত ক্লাসে পড়েছিলাম তিনি কৃতদাস ছিলেন সে অংশ পর্যন্ত। আশা করি অতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং নমস্কার স্যার। সো চলেন শুরু করি আজকের অংশটুকু। যে কর্ষণ করে বলতে বুঝিয়েছে যে মাটিতে মানে যে ফসলের মাটি বা ফসলের মাঠ চাষ করে সেটা আর কি। যে কর্ষণ করে অর্থাৎ কৃষককে বোঝাচ্ছে। ফসলের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। অর্থাৎ এই দুটো লাইনকে আমরা একসাথে বলতে পারি, এইভাবে লিখতে পারো তোমরা, মাতৃভূমির আশীর্বাদ আমাদের কাছে আমাদের প্রতি সবসময় থাকবে। তাই যে সামান্য পরিশ্রম করে ফসলের মাটিতে ফসল ফলানোর চেষ্টা করে, মাটি তাকে অশেষ আশীর্বাদ দিয়ে বা মাটি তাকে অনেক ফসলের আশীর্বাদ দান করে থাকে। অল্প পরিশ্রমে অনেক ফসল লাভের দিকটি এখানে ফুটে উঠেছে। অল্প পরিশ্রমে অনেক ফসল লাভের দিকটি এখানে ফুটে উঠেছে। অথবা বলতে পারো, উর্বর জমিতে অল্প পরিশ্রমে ফসলের সমাহারের দিকটি বা অনেক ফসল পাওয়ার দিকটি এখানে ফুটে উঠেছে। উর্বর জমিতে অল্প পরিশ্রমেই অনেক ফসল লাভের দিকটি এখানে ফুটে ওঠে। অথবা বলতে পারো, উর্বর জমিতে কৃষক চাষাবাদ করে ফসলের সমাহার লাভের দিকটি এখানে ফুটে উঠেছে। বিভিন্নভাবে তোমরা জ্ঞানটা লিখতে পারো। তারপর বলতে পারো যে কি তুমি এভাবে যে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এদেশে নদীতে পলি থাকে যা ফসলের মাঠকে উর্বর করে। তাই কৃষক যখন বীজতলা তৈরি করে ফসল ফলায় বা বীজ রোপণ করে, তখন অনেক ফসল কৃষক ঘরে তুলতে পারে এবং তার দারিদ্র দূর হয়ে যায়। ওকে, হ্যাঁ নমস্কার স্যার, এসডি নাথ। ওকে, তাহলে যে কর্ষণ করে অর্থাৎ কৃষকের কথা বলছে, ফসলের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। এখানে একটা সমৃদ্ধ দেশ গঠনের দিকটাও আমরা দেখতে পাচ্ছি। যে মৎস্য লালন করে, প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। এটা দ্বারা বুঝতে পারি আমরা এভাবে, যে মৎস্য লালন করে অর্থাৎ আমাদের দেশের সমৃদ্ধি এখানে ফুটে উঠছে। আমাদের কোনো ভাতের অভাব নেই, কারণ সামান্য পরিশ্রমে আমরা অনেক ফসল লাভ করতে পারি। আমাদের কোনো অভাব নেই, আমাদের দেশ সমৃদ্ধ দেশ, সমৃদ্ধির কথা এখানে ফুটে উঠছে। মাছে ভাতে বাঙালি কথাটা এই চারটা লাইনে আমরা দেখতে পারি। যে মাছ লালন করে, প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, তার মাছের অভাব দূর করে দিবে। অর্থাৎ আমাদের ভাতেরও কোনো অভাব নেই, আমাদের মাছেরও কোনো অভাব নেই, আমরা খুব সমৃদ্ধ একটি দেশ। এই অর্থে কবি বুঝিয়েছেন এই কথাটা। যে গাভীর পরিচর্যা করবে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এখানে জননী বলতে জন্মভূমিকে বুঝিয়েছে। জননী বলতে কি? জন্মভূমিকে বুঝিয়েছে। যে গাভী লালন পালন করবে,
জন্মভূমির আশীর্বাদ তার উপর কি থাকবে? বর্ষিত থাকবে। সে সুখী জীবন যাপন করতে পারবে। এই দীর্ঘায়ু বলতে সুখী জীবন যাপন করাটাকে বুঝিয়েছে। তার কোনো অভাব থাকবে না, দারিদ্র্য ঘুচে যাবে, এটা বলছে। এ তো গেল সমৃদ্ধির দিক। ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে চলতে হবে তা কবি বুঝিয়ে দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে চলতে হবে তা কবি বুঝিয়ে দিয়েছেন। বলছে, দেখো, তোমাদের জন্য একটি স্বাধীন দেশ রেখে যাচ্ছি। আমার পূর্বপুরুষেরও সেই চেষ্টাটাই করেছেন। কিন্তু তোমরা কেউ যদি জমি কর্ষণ করো, জমি চাষ করো, ফসলের মাঠে গিয়ে চাষ করো, এই ফসলের মাঠ তোমাকে অনেক ফসল উপহার দিবে। তাহলে পরিশ্রম করো, তুমি অনেক ফসল পাবে, সেটা বোঝাচ্ছে। তুমি যদি মৎস্য পালন করো, নদীর আশীর্বাদ তোমাকে অনেক মাছ উপহার দিবে, বা নদী তোমাকে অনেক মাছ উপহার দিবে। তাহলে আমাদের মাছের অভাবও দূর হয়ে গেল, ভাতের অভাবও দূর হয়ে গেল। আর যে গাভীর পরিচর্যা করবে, যে গাভী লালন পালন করবে, তার উপর ধরিত্রীর আশীর্বাদ বর্ষিত হবে, সে দীর্ঘায়ু হবে, সে সুখী জীবন লাভ করতে পারবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে জীবন ধারণ করবে, কবি সে বিষয়ে তাকে উপদেশ দিয়ে গেলেন, বা সে বিষয়ে এখানে উপদেশ দেয়া হচ্ছে। কিন্তু কোনো অপশক্তি যদি আসে আমাদের জীবনকে বাধাগ্রস্ত করতে, তখন কি করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। যদি কোনো অপশক্তি আসে সেই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে। বলছে, তখন যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করবে। কখন? যদি কোনো অপশক্তি আসে। লৌহ খণ্ড মানে বুঝেছো? লোহার একটা টুকরোকে প্রজ্বলিত করবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে যে দোকানগুলোতে তোমাদের দা, ছুরি এগুলো বানানো হয়, লোহাকে আগে আগুনের মধ্যে দিয়ে এটাকে পুরি একদম লাল করে ফেলা হয়। এরপর এটাকে বাড়ি মেরে 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 ওটাকে অস্ত্র বা তোমার দা, ছুরি যেটা বানানো সেটাতে রূপান্তরিত করা হয়, বাড়ি মেরে মেরে। আচ্ছা, সো এই বিষয়টা কিভাবে বলছে দেখো, যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করবে, যে তোমার লোহার টুকরাকে আগুনে পুরাবে, প্রজ্বলিত বলতে আগুনে পুরাবে, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। অর্থাৎ যে অন্যায় দেখে লোহার খণ্ডকে আগুনে পুড়িয়ে তরবারি বানাবে, সে সশস্ত্র হয়ে উঠবে, সে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে পারবে ওই অপশক্তির বিরুদ্ধে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তোমার উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি কিভাবে তুমি তোমার সামনের দিনগুলোতে তুমি পথ চলতে পারবে। তাহলে কবি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো লিখে যাচ্ছেন। এত কথা বলছে কাদেরকে? দীর্ঘদেহ পুত্রগণকে বলছে। তার মানে এই দীর্ঘদেহ পুত্রগণ বলতে ভবিষ্যৎ প্রজন্মের যে বীর পুরুষেরা, তাদেরকে বলছে। আমি তোমাদের বলছি, এই কথাগুলো কবি কাদেরকে বলছেন? এই ভবিষ্যৎ প্রজন্মকে বলছেন। আমি আমার মায়ের কথা বলছি, আবারও কবি ওই কথাগুলো এনেছেন। আমার বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। অর্থাৎ আমি আমার সবকিছুই তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আমার মায়ের কথা তোমাকে বলেছি, ভাইয়ের কথা বলেছি, বোনের কথা বলেছি, আমার দেশপ্রেমের কথা বলেছি। এই চেতনাগুলো যদি তুমি ধারণ করতে পারো, তোমার পূর্বপুরুষের চেতনা যদি তুমি ধারণ করতে পারো, তাহলে তুমি দেশটাকে স্বাধীন রাখতে পারবে, এটা বলছে কবি। আমি কবিও কবিতার কথা বলছি। এই জায়গায় কবি বলতে মুক্তির সৈনিক, আর কবিতা বলতে মুক্তিকে বুঝিয়েছে, লিখে রাখতে পারো। এই লাইনটার মধ্যে কবি বলতে মুক্তির সৈনিক, গাভীর পরিচর্যা বলতে না, গাভী বলতে গাভীকেই বুঝিয়েছে, দেশাত্মবোধকে বুঝায়নি। গাভী বলতে গাভীকে বুঝিয়েছে। গাভীর সাথে দেশাত্মবোধের কোনো সম্পর্ক নেই। খেয়াল করে দেখো, যে গাভীকে পরিচর্যা করবে, আমি আমার ভালোবাসার কথা বলছে, সেখানে দেশাত্মবোধ, দেশপ্রেম আছে। আর গাভীকে ভালোবাসা মানে হচ্ছে সেটা হচ্ছে গাভী লালন পালন করা। গাভী লালন পালন করলে গাভী থেকে তুমি একটা বাছুর পাবে, মানে একটা গাভীর বাচ্চা পাবে, কিছুদিন পরে দুধ পাবে, সেটা দিয়ে তুমি খুব সমৃদ্ধ জীবনযাপন করতে পারবা। ওই অর্থ বুঝিয়েছে। যেমন ধরো আমি ফসল ফলাবো, সেটা কেন বলেছে? সেটা বলেছে তুমি তোমার অভাব দূর করার জন্য, সমৃদ্ধ জীবন ধারণের জন্য তোমাকে অবশ্যই ফসলের মাঠে গিয়ে পরিশ্রম করে ফসল ফলাতে হবে। তবে তুমি পরিশ্রম করলে অনেক ফসল পাবে। তুমি যদি একটু মাছ লালন পালন করো, তাহলে তুমি অনেক মাছ পাবে, ওটা বলছে। কারণ আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এটা বলছে। আর যদি তুমি একটু গাভীর পরিচর্যা করো, তাহলে তুমি সমৃদ্ধিতে থাকতে পারবে, তোমার কোনো অভাব থাকবে না,
তোমার অনেক তুমি তুমি সুখী জীবনযাপন করতে পারবা, ধরনের আশীর্বাদও তোমার উপর বর্ষিত হবে, তুমি খুব শান্তিতে থাকতে পারবা। এই কথাগুলো কবি ভবিষ্যৎ প্রজন্মের দীর্ঘদেহ পুত্রদেরকে উদ্দেশ্য করে বলছে। তিনি আরো বলেছেন, যদি কোনো অপশক্তি আসে তাহলে তুমি আগুনের তাপে লৌহখণ্ডকে প্রজ্বলিত করবে এবং তরবারি বানাবে। সেই সশস্ত্র তরবারি দিয়ে তুমি কি গাভীকে মাতৃদুগ্ধ দানকারী, অনেক কিছু তো কল্পনা করা যায়, অনেক কিছুই কল্পনা করা যায়, তবে এখানে জননী হিসেবে তো মানে কল্পনা করার দরকার নাই আর কি, ঠিক আছে? ওইভাবেও কল্পনা করা যায়, গাভীকে আমরা অনেকে জননী বলে কল্পনা করি, তবে এই কবিতায় গাভীকে জননী বলে কল্পনা করা হয় নাই। কবি মানে যে চিন্তাধারা থেকে কবিতা লিখেন, ওই চিন্তাধারার সাথে গাভীকে জননী বলে কল্পনা করার কোনো যৌক্তিকতা আমি এখানে দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, তারপরে দেখো মানে আমরা যে ধর্মের, কবি কিন্তু একই ধর্মের নন, ঠিক আছে? তুমি যে ধর্মীয় চিন্তা থেকে গাভীকে জননী বলে চিন্তা করেছো, কবি যে ওই চিন্তা থেকে তার প্রেক্ষাপট এখানে লিখবেন কবিতায়, সেটা চিন্তা করাটা অযৌক্তিক হচ্ছে। অনেকে হয়তো বলে ব্যাখ্যা হিসেবে যে গাভীকে এখানে জননী হিসেবে চিন্তা করেছেন, বাট এটা কবি সাইকোলজিটা তোমাকে বুঝতে হবে। কবি যে ধর্মের বা তিনি যে মতাদর্শ মেনে চলেন, সে মতাদর্শ অনুসারে তিনি যে গাভীকে জননী বলে সম্বোধন করবেন, সেই দৃষ্টিকোণ এই কবিতায় অন্তত আমি দেখতে পাচ্ছি না কোথাও। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি যে লাইনে ছিলাম সেটা হচ্ছে কি, যখন কোনো বাধা আসবে তখন আমরা একটা লৌহখণ্ডকে প্রজ্বলিত করে একটা তরবারি বানাবো, তখন আমরা সশস্ত্র হয়ে যাব এবং আমরা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবো অপশক্তির বিরুদ্ধে বা ওই ভিনদেশী শক্তির বিরুদ্ধে। ঠিক যেভাবে আমি আমার মায়ের জন্য, আমি আমার বোনের জন্য, আমি আমার দেশের ভালোবাসার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম, হে দীর্ঘদেহী পুত্রগণ, তোমরাও সেটা নিবে। কবি এভাবেই বলছেন। আমি মুক্তি এবং মুক্তির সৈনিকের কথা বলছি। মুক্তির জন্য এভাবেই তোমাকে সংগ্রাম করতে হবে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। অসাধারণ সুন্দর একটা লাইন। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হলো কবিতা। এর সশস্ত্র সুন্দর, সশস্ত্র বলতে তো বুঝেছো অস্ত্রকে বুঝিয়েছে, সুন্দর কেন বলেছে পরে বুঝাচ্ছে সেটা। অনিবার্য মানে যা কোনোভাবেই নিবারণ করা যায় না। অভ্যুত্থান মানে হচ্ছে জাগরণ। কবিতা, কবিতা বলতে এখানে মুক্তি বুঝিয়েছে। এই পুরো লাইনটার অর্থ হচ্ছে এটা বলতে কোনটা, এই সশস্ত্র সংগ্রামটা। কি বলছে দেখো, সশস্ত্র সংগ্রামের অনিবার্য অভ্যুত্থানই হচ্ছে কবিতা। অর্থাৎ কবিতার জন্য সশস্ত্র সংগ্রামটা মাস্ট। কবিতার জন্য সশস্ত্র সংগ্রামটা মাস্ট। স্যার, কবিতা বলতে আমরা কি বুঝি? কবিতা বলতে আমরা স্বাধীনতা বা মুক্তিকে বুঝি। এটার জন্য কি দরকার? সশস্ত্র সংগ্রামটা দরকার, এবং এটা খুবই সুন্দর। এই সশস্ত্র সংগ্রামটা খুবই সুন্দর। এখন ধরো আমি অস্ত্র তুলে নিলাম হাতে, মানুষকে মেরে ফেলছি, বিষয়টা কি সুন্দর নাকি পৈশাচিকতা আছে? অবশ্যই পৈশাচিকতা আছে, বিভীষিকা আছে, কিন্তু কবি বলেছেন এভাবে, যদি আমার মুক্তি বা স্বাধীনতা একান্তই কাম্য হয়, তখন এই সশস্ত্র সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নেই। তখন আমাকে হাতে অস্ত্র তুলতে হবে, মানুষের রক্ত সেখানে বিসর্জন দিতেই হবে। আমার রক্ত আমাকে দিতে হবে, সামনে যে শত্রু আছে তারও প্রাণ আমাকে কেড়ে নিতে হবে। সেটা কখনো অন্যায় হতে পারে না, সেটা কখনো কুৎসিত বিভীষিকা হতে পারে না, বরং সেটা সুন্দর হবে, কারণ সেটা মুক্তি বা স্বাধীনতার জন্য করছে। তাই কবি সশস্ত্র সংগ্রামকে সমর্থন করেছেন মুক্তি বা স্বাধীনতা প্রাপ্তির জন্য। যখনই আমাদের দেশ ভিনদেশী কোনো শত্রু দ্বারা বা কোনো অপশক্তি দ্বারা পর্যদুস্ত হবে, তখনই আমাদেরকে হাতে অস্ত্র তুলে নিতে হবে, এবং হাতে অস্ত্র তুলে নিয়ে সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করতে হবে বা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রয়োজনে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে। তাই কবি বলেছেন, যদি স্বাধীনতা বা মুক্তি আমাদের একান্তই কাম্য হয়, অবশ্যই তার জন্য সশস্ত্র সংগ্রাম করতে হবে।
এবং সেটা কবিতার মতোই সুন্দর হবে কবির ভাষ্য মতে। এভাবে করে লিখে নিও। সুপুরুষ ভালোবাসার, সুপুরুষ শব্দের অর্থ লিখো বীর পুরুষ, সুপুরুষ শব্দের অর্থ লিখো বীর পুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। এইখানে কবিতার নিচে দাগ দিয়ে লিখবা মুক্তির গান। আবার বলছি, সুপুরুষ বলতে কি বুঝিয়েছে বলতো? সুপুরুষ বলতে বুঝিয়েছে বীর পুরুষ। ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত হচ্ছে কবিতা, এই কবিতা বলতে বুঝিয়েছে মুক্তির গানকে। যুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধে অংশগ্রহণ করে, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের কণ্ঠে যে মুক্তির গানটা ধ্বনিত হয় সেটাও কবিতার মতোই মনোমুগ্ধকর, সেটা আমাদের কবিতার মতোই আমাদের কাছে সুন্দর মনে হয়। ওকে, এরপরে আমরা লিখতে পারবো যে এই কবিতায় কবি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবিতার পূর্বপুরুষের কথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরেছেন। কবি বলেছেন দেশকে সমৃদ্ধ রাখতে হলে আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে। এবং এরপরে লিখবা যদি কখনো অপশক্তি আমাদেরকে আক্রমণ করে তাহলে আমাদেরকে পূর্বপুরুষের মতো বা পূর্বপুরুষের চেতনাকে ধারণ করে তাদেরকে প্রতিহত করতে হবে, হাতে অস্ত্র তুলে নিতে হবে, প্রয়োজনে প্রাণ বিসর্জন করতে হবে। যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সেই সব বীর পুরুষের কণ্ঠে তখন দেশপ্রেমের গান তাদের কণ্ঠে ধ্বনিত হবে এবং সেগুলোকে কবি কবিতার মতোই সুন্দর বলে আখ্যা দিয়েছেন। শেষ অংশটা কি বলেছে আশা করি সেটা বুঝতে পেরেছো। প্রয়োজনে অংশটুকু এখন তো লিখতে পারবা না, প্রয়োজনে সেগুলো আরেকবার টেনে মানে আফটার দ্য ক্লাস লিখে নিতে পারো। ওকে, তারপরে কি বলছে দেখো, জিও ভাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, অর্থাৎ কবি এখন যে কথাগুলো বলছেন সেগুলো কবিতার মতোই সত্য। কবি এখন যে কথাগুলো বলছেন তার জিও ভাই উচ্চারিত যে শব্দগুলো তিনি বের করছেন সেগুলো কবিতার মতোই সত্য, সেখানে মিথ্যার কোনো কিছু নেই। রক্ত জবার মতো প্রতিরোধ উচ্চারণেই হচ্ছে কবিতা। এইখানে খুব সুন্দর করে লিখেছে রক্ত জবার মতো প্রতিরোধ। কেন বলেছে দেখো, প্রতিরোধ করতে হলে রক্ত বিসর্জন হবে, প্রতিরোধ করতে হলে আমি অত্যাচারিত হব, আমার শরীর থেকে রক্ত বিসর্জন হবে, সেটাকে তিনি রক্ত জবার মতো প্রতিরোধ। একটা প্রশ্ন হয় অনেক সময় যে রক্ত জবার মতো প্রতিরোধ বলতে কি বুঝিয়েছে, একটু লিখো তোমরা। কৃপা সাহা, ইয়েস নমস্কার। রিফাত, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা দেখো, রক্ত জবার মতো প্রতিরোধ বিষয়টা আমরা একটু বুঝি কি বলতে চাই। কি লিখলাম, মুক্তির জন্য যে রক্তক্ষয়ী সংগ্রাম করা হবে তাকেই কবি রক্ত জবার মতো প্রতিরোধ বলে উল্লেখ করেছেন। এই রক্ত জবাটা ছিল মূলত উপমা, মানে তুলনা। প্রতিরোধ যে করেছে সেটা কিসের মতো, রক্ত জবার মতো। কেন, রক্ত জবার রং হচ্ছে লাল। আমি প্রতিরোধ করতে গেলে আমাকে রক্ত বিসর্জন দিতে হবে, এই রক্ত বিসর্জন দিলেও এটা রক্ত জবার মতোই সুন্দর মনে হবে। তাই কবি মুক্তির জন্য যে রক্তক্ষয়ী যুদ্ধ বা সংগ্রাম বা লড়াই
সেটাকে তিনি রক্তজবার মতো প্রতিরোধ বলে উল্লেখ করেছেন। আবারও ঘুরে ফিরে একই কথা, এই কবিতায় কবি ভবিষ্যৎ প্রজন্মকে বা আমাদেরকে তার পূর্বপুরুষের বা তার পূর্বপুরুষ কিংবদন্তির কথা উল্লেখ করেছেন, বা তার পূর্বপুরুষের দেশপ্রেম ও সাহসিকতার কথা এই কবিতায় তিনি তুলে ধরেছেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য আহ্বান করেছেন, অথবা তিনি এভাবে লিখতে পারো, তিনি ভবিষ্যৎ প্রজন্মকে পূর্বপুরুষের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। এই কবিতায় কবি ভবিষ্যৎ প্রজন্মকে বলেছেন, অথবা এই কবিতায় কবি বলেছেন, অপশক্তি কখনো আক্রমণ করলে পূর্বপুরুষদের মতো সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করতে হবে বা তাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জন্য যদি প্রাণ বিসর্জন দিতে হয় তবে সেটাকেও তিনি হাসি মুখে মেনে নিতে বলেছেন। এবং যখন আমরা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব, কবি সেটাকে যখন আমরা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব তখন স্বাভাবিকভাবে রক্তের গঙ্গা বয়ে যাবে। আর কবি সেটাকে রক্তজবার সাথে তুলনা করেছেন, বা মুক্তির জন্য আমরা যে রক্তক্ষয়ী সংগ্রাম গড়ে তুলব বা প্রতিরোধ গড়ে তুলব সেটাকে কবি রক্তজবার মতো প্রতিরোধ বলে উল্লেখ করেছেন। এইভাবে তুমি সেকেন্ড প্যারাটা লিখতে পারো। তারপরে বলেছে কি দেখো, উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কবি লাস্ট প্যারাতে এসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্ন রেখে গেছেন। আমার পূর্বপুরুষেরা তো সবসময় স্বাধীনতার কথা বলে গেছেন, স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। আমরা কি পারবো তাদের চেতনাটাকে ধরে রাখতে? কবি ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্ন রেখে গেছে। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এখানে কবিতা বলতে মুক্তি বা স্বাধীনতাকে বুঝিয়েছে। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ আমরা কি তার চেতনাটাকে হৃদয়ে ধারণ করতে পারবো কিনা, কবি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই প্রশ্নটা উত্থাপন করেছেন। তো যাই হোক, এই দুটো লাইনকে আমরা এক কথায় বলতে পারি, আমরা কি পূর্বপুরুষের চেতনাটাকে হৃদয়ে ধারণ করতে পারবো কিনা, বা আমরা তার মতো দেশপ্রেমের চেতনা হৃদয়ে ধারণ করতে পারবো কিনা, কবি ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্ন উত্থাপন করেছেন। সো এই কবিতা থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। আমরা আজকে একটা গদ্য স্টার্ট করব, সেই গদ্যের নাম হচ্ছে মহাজাগতিক কিউরেটর। স্যার, এখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্লিজ করো, না হলে আমি ওই টপিকে চলে যাচ্ছি, মহাজাগতিক কিউরেটরের মধ্যে চলে যাচ্ছে। তসনিম, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। যেহেতু কোনো প্রশ্ন নেই আপনাদের, ওকে স্যার। কবিতাটা অনেক ইম্পর্টেন্ট এবং এই কবিতা থেকে সৃজনশীল প্রশ্ন প্রায়শ আসে। সো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বা, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, হচ্ছে কথা। আর এখন যে টপিকটা পড়ছি মহাজাগতিক কিউরেটর, এটা সাবজেক্টিভের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা খুবই 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 সহজ একটা টপিক। এবং তোমাদের বইতে যতগুলো গদ্য আছে তার মধ্যে সব থেকে সহজ গদ্য হচ্ছে এটা। আমরা এটা আজকে শেষ হবে না, আমরা আজকে বেশ কিছুটা অংশ পড়বো। আগামী ক্লাস আমরা এটা শেষ করতে পারবো, এবং আমরা আগামী ক্লাসে চেষ্টা করবো অন্য একটা টপিক শুরু করতে, আর না হলে এটা হয়তো শেষ হয়ে যাবে। মহাজগৎ সম্পর্কিত। আচ্ছা, কিউরেটর বলতে যিনি কোনো কিছুর দেখাশোনা করেন তাকেই বোঝায়। তবে এখানে কিউরেটর বলতে জাদুঘরের রক্ষক বা জাদুঘরের তত্ত্বাবধায়ক অর্থাৎ পরিচালক, যিনি জাদুঘরকে দেখাশোনা করেন তাকে কিউরেটর বলে সম্বোধন করা হচ্ছে। তেজস্ক্রিয় পদার্থ আমরা জানি, যা থেকে এমন রশ্মির বিকিরণ ঘটে যা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়েও দেখা যায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলেছে ওজোন স্তর। একটু দাঁড়াও,
আচ্ছা, ওজোন স্তর কি বলছে দেখো, বায়ুমণ্ডলের উপরিভাগে ওজোন গ্যাসে পূর্ণ একটি স্তর। ওজোন স্তর সম্পর্কে তোমরা মোটামুটি ভালোই জানো, তারপরে এখানে একটু অল্প করে দিয়েছে, যা আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে, পৃথিবীর মানুষকে বা পৃথিবীকে রক্ষা করে। এটা নিউক্লিয়ার বোমা কথা আমরা অনেক টপিকে পেয়েছিলাম, অবশ্য অনেক টপিক বলতে ভুল হবে, সেই টপিকটা এখন আর পড়া হয় না, সেই অস্ত্র কবিতার মধ্যে আমরা পেয়েছিলাম। এখানে আরেকবার আছে নিউক্লিয়ার বোমার কথা, পারমাণবিক বোমার কথা আছে। ডাইনোসর জানি আমরা কম বেশি সবাই, বর্তমানে লুপ্ত প্রাগৈতিহাসিক কালের বৃহদাকার প্রাণী, অনেক বড় সাইজের একটা প্রাণী, যেটা এখন আর দেখা যায় না। গ্যালাক্সি বলতে বুঝিয়েছে ছায়াপথকে, অবশ্য অনেকের কাছে স্যামসাং গ্যালাক্সি আছেও বটে। পাঠ পরিচিতির মধ্যে চলে আসো। পাঠ পরিচিতিতে কি বলতে চাই আমরা একটু দেখি। জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা সায়েন্স ফিকশন সমগ্র, তার মানে এটা একটা সায়েন্স ফিকশন সমগ্র থেকে নেওয়া হয়েছে। তৃতীয় খণ্ড, যেটা 2002 সালে প্রকাশিত হয়েছে, সেখান থেকে সংগ্রহ করা হয়েছে। মূলত এটা হচ্ছে একটা গল্প, এবং যদি বলে তাকে আমরা বলতে পারি, আরো বিস্তারিত বলতে পারি, এটা হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। আচ্ছা, বা সায়েন্স ফিকশন সমগ্র বলতে, মানে সায়েন্স ফিকশন সমগ্র হবে না, সায়েন্স ফিকশন হবে এটা একটা। সমগ্র মানে কি জানো, ওইখানে অনেকগুলো সায়েন্স ফিকশনের গল্প আছে। মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী হলো, আরেকবার উল্লেখ করে দিয়েছে এটা কোন ধরনের গল্প, এটা হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এতে দেশকালের প্রভাব পুষ্ট মানব কল্যাণ ব্রতী বা মানব কল্যাণ কর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। একটু সহজভাবে বলতে গেলে এটা একটা সায়েন্স ফিকশন হলো, এতে দেশ এবং মানুষের জন্য, মানুষের যে কল্যাণ আছে, মানুষের যে ভালো দিকগুলো আছে, সেগুলো প্রতি লেখকের যে চিন্তা চেতনা সেটা ফুটে উঠেছে। অর্থাৎ এটা একটা বৈজ্ঞানিক কাহিনী। সাধারণত বৈজ্ঞানিক কাহিনীতে অবাস্তব কথাগুলো লেখা থাকে, এলিয়েন একটা আসছে, এই হয়েছে সেই হয়েছে টাইপের বকত চকরগুলো লেখা থাকে। বাট এইখানে এগুলোর পাশাপাশি মানুষের কিসে ভালো হতে পারে, দেশের কি হতে পারে ভালো, জগতের কিসের জন্য ভালো হতে পারে, এই নিয়ে লেখকের যে চিন্তা চেতনা সেটাও ফুটে উঠেছে। তারপরে বলছে কি দেখো, অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটর এই বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহ করে সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের তথ্য দিয়ে গল্পটির সূচনা। সহজভাবে আমি আমার ভাষায় বলতে চাইলে এভাবে বলতে পারি যে কিছু এলিয়েন, দুজন এলিয়েন একটা এলিয়েন শিপে করে পৃথিবীতে আসছে। তাদের উদ্দেশ্য হচ্ছে, তারা প্রথমে, মানে আমরা এটাই জানি তারা কেন পৃথিবীতে আসছে। তারা আসছে পৃথিবী থেকে কিছু নমুনা সংগ্রহ করতে, কিছু না, একটা নমুনা সংগ্রহ করবে। সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী যেটা, ওরকম একটা প্রাণী ওরা নিয়ে যাবে। উদ্দেশ্য কি, ওদের একটা জাদুঘর আছে, সেটা হচ্ছে মহাজাগতিক জাদুঘর। ওই জাদুঘরে বিভিন্ন গ্রহ থেকে ওরা এরকম প্রাণী সংগ্রহ করছে, প্রাণী সংগ্রহ করে ওরা সেখানে রাখছে। তাহলে ওরা পৃথিবী থেকেও একটা প্রাণী সংগ্রহ করবে। তো কোন প্রাণীটাকে সংগ্রহ করবে, স্বাভাবিকভাবেই ওরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীকে সংগ্রহ করবে, যেটা শ্রেষ্ঠ, বেস্ট। স্বাভাবিকভাবে তোমার চেতনায় মনে হতে পারে যে অবশ্যই মানুষ হবে সেটা। এখন ওরা অবশ্য প্রথমে মানুষকে খুঁজে নেয়নি, ওদের কাছে তো মানুষও একটা জীব, অন্যান্য প্রাণীও একটা জীব, গরু ছাগল সবই একটা জীব। ওরা উপর থেকে সবাইকে অবজার্ভ করছে, একেবারে অ্যামিবা থেকে শুরু করে সব ধরনের বড় বড় বৃহদাকার তিমি পর্যন্ত সবগুলো করে অবজার্ভ করেছে। সাপ, তারপরে হচ্ছে তোমার পাখি, সবাইকে নিয়ে অবজার্ভ করেছে। কাহিনী হচ্ছে রস্বইকার দীর্ঘইকার কাহিনী, রস্বইকার দীর্ঘইকার কাহিনী বানান কি বইতে ভুল দিয়েছে, রস্বইকার দীর্ঘইকার কাহিনী বানান শুদ্ধ স্বয়ং বইটা। আচ্ছা, তো যা বলছিলাম, কি যেন বলছিলাম, আচ্ছা, এরা এক এক করে প্রত্যেকটা প্রাণীকে গবেষণা করে, যে ধরো তিমি নিবে কিনা, চিন্তা করে না এটা হাতি নিবে কিনা, সাপ নিবে কিনা, এরকম করে ওরা এক একটা গবেষণা করতে থাকে। এক একটা গবেষণা করে অবশেষে ওরা মানুষের কাছে আসে। মানুষের অনেক কিছুই তাদের ভালো লাগে, কিন্তু অবশেষে তারা মানুষকেও নেয় না। কারণ মানুষের যে দিকটা ওদের খারাপ লেগেছে, সেটা হচ্ছে মানুষ নিজেকে নিজে ধ্বংস করে ফেলছে, নিজের বিরুদ্ধে মানুষ নিজে যাচ্ছে। অর্থাৎ মানব জাতিকে ধ্বংস করছে, মানুষকে মারছে। অন্য কোনো প্রাণীকে ভেবে বধ করে না। একটা বাঘ অন্য বাঘকে মেরে ফেলছে না, একটা হাতি অন্য হাতিকে মেরে ফেলছে না, বরং একটা হাতি অন্য হাতিকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে। এটা কোথাও এরকম নিদর্শন নেই, কিন্তু একমাত্র
মানব সমাজে এই নিদর্শনটা প্রচলিত, যে মানুষ তার স্বার্থের জন্য অন্য একজন মানুষকে মেরে ফেলতে একটু চিন্তা করছে না, দ্বিধা করছে না। মানুষের মধ্যে এই স্বার্থপরতা, এই অপরিসীম লোভ মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে। শুধু যে তাই এখানেই সীমাবদ্ধ নয়, ঘটনা এখানেই সীমাবদ্ধ নয়, মানুষের আরো আছে। মানুষ এই সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের স্বার্থের জন্য নষ্ট করে দিচ্ছে, পরিবেশ তারা নষ্ট করে দিচ্ছে, ওজোন স্তরের 12টা বাজায় ফেলছে। তারা এই সুন্দর গ্রহটাকেই নষ্ট করে ফেলার অবস্থা করেছে। তাই এরকম স্বেচ্ছা ধ্বংসকারী, নিজেকে নিজে ধ্বংস করে ফেলতে পারে, এই পৃথিবীকে যে ধ্বংস করে ফেলতে পারে, এরকম মানুষকে শ্রেষ্ঠ বলার কোনো যৌক্তিকতা এই কিউরেটরগুলো বা এই এলিয়েনগুলো, এদেরকে অবশ্য এলিয়েন বলে বলা হয়নি, মহাজাগতিক কিউরেটর বলেছে এদেরকে, এরা মানুষকে শ্রেষ্ঠ প্রাণী বলে কল্পনা করতে পারেনি। তাই তারা চিন্তা করলো তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে কি বেছে বেছে শ্রেষ্ঠ প্রাণীটিকে নিয়ে যাওয়া। তাই তারা এই পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ প্রাণী খুঁজে পেয়েছে। সেই প্রাণীটা কি সেটা আমরা গল্পে জানবো, এখন বলছি না, সেটা একটু আমাদের কাছে রহস্যই থাক, তোমরা একটু পরে জানতে পারবে। দেখি, অবশ্য আমাদের পাঠ পরিচিতি পড়লে জানাই হয়ে যাবে তোমাদের সেটা কি, সেটা হচ্ছে পিঁপড়া। কেন পরে বুঝতে পারবো। আসলে দেখো আমরা আরেকটু পড়তে থাকি পাঠ পরিচিতিটা। পৃথিবী হচ্ছে সৌরজগতের 3য় গ্রহ। এখান থেকে পৃথিবীতে আগমনের তথ্য দিয়ে গল্পটির সূচনা হয়, যারা পৃথিবীতে এসেছে একটা প্রাণ নিয়ে যাবে বলে। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটরের সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে গল্পটির নাট্যগুণ লাভ করে। আচ্ছা, গল্পটি দেখতে অনেকে নাটকের মতো, তবে এটা নাটক নয়, কারণ এখানে নাট্যগুণ কেন বলেছে, আমরা জানি যে নাটক সংলাপ প্রধান হয়। তোমাদের নাট্যগুণ প্রধান কবিতা হচ্ছে তাহার এই পরে মনে কবিতাটি, বা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। তার মধ্যে দুটোর একটাও নাটক নয়, এটাও কোনো নাটক নয়, এটা হচ্ছে একটা গল্প, কিন্তু এটাতে নাটকের বৈশিষ্ট্যটা রয়েছে, অনেক সংলাপ রয়েছে, সেটা বলছে। নাট্যগুণ মানে হচ্ছে নাটকের বৈশিষ্ট্যটা আছে, বাট ইটস নট নাটক, এটা গল্প কাহিনী। প্রজাতির যাচাই বাছাই কালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ কিউরেটরের সংলাপের মধ্য দিয়ে উঠে আসে। কোনটা কেমন সেটা ওরা সংলাপের মধ্য দিয়ে তুলে ধরে। মানুষ নামক প্রজাতির বিবেচনার ক্ষেত্রে কিউরেটর দুজনেই বস্তুনিষ্ঠ, মনে হচ্ছে বাস্তবিক। আলোচনা মূলত কল্পকাহিনী লেখকের মনের কথা। এই আমার গলার স্বর মাঝে মাঝে মোটা শোনাচ্ছে, কেন শোনাচ্ছে জানি না, এটা একটু গলায় প্রবলেম হতে পারে হয়তো। আচ্ছা দেখো, মানুষের মনের কথাটা কেমন, মানুষের মনের কথা না, মানে মানুষ নিয়ে লেখকের মনের কথাটা কেমন, সেটা এই টপিকের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুটে উঠেছে। তারপরে বলছে দুজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণেই হ্রাস ঘটে যাচ্ছে ওজোন স্তরের, অর্থাৎ ওজোন স্তরও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের কারণে। এছাড়া বলছে মানুষ নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলছে প্রকৃতির ভারসাম্য, মানুষের স্বার্থপরতা এখানে আমরা দেখতে পাচ্ছি। পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে মানুষ ওই নিউক্লিয়ার বোমা ফেলছে অন্যের উপরে। এই পরিস্থিতিতে তারা পৃথিবীর বুদ্ধিমান বলে কথিত, অর্থাৎ প্রচলিত আছে, মানুষের মুখে মুখে প্রচলিত আছে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব এবং সব থেকে বুদ্ধিমান প্রাণী। তাহলে ওদের কাছে এটা বুদ্ধিমান বলে মোটো মনে হয়নি। মানুষ প্রজাতির নির্বুদ্ধিতাই তারা শঙ্কিত হয়। আসলে এখানে মানুষের নির্বুদ্ধিতাটা লেখকের মনোভাব, লেখক এভাবে তুলে ধরেছেন। ডাইনোসর যুগ থেকে এখনো বেঁচে থাকা সুবিবেচক এবং পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণী বিবেচনা করে তারা সংগ্রহ করে তোলে। এবং এখানে আমাদেরকে বলেছে পিঁপড়ার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ধারণ করতে। পিঁপড়া পরিশ্রমী, পিঁপড়া সংগ্রামী, পিঁপড়া পরোপকারী, পিঁপড়া দূরদর্শী, আরো কিছু বৈশিষ্ট্য এখানে আছে। আমরা পিঁপড়া দলবদ্ধ এবং পিঁপড়া সামাজিক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে, পিঁপড়া থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বলে লেখক উল্লেখ করেছেন। কল্পকাহিনীর রসের সঙ্গে সমাজ, পরিবেশ ও পৃথিবীর সম্পর্কে সচেতন লেখকের তীব্র শ্লেষ মানে হচ্ছে ব্যঙ্গ, ও পরিহাস মানে হচ্ছে উপহাস মিশ্রণ করে গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ করে তুলেছে আর কি। আরেকবার বলছে, এটাতে একটা বৈজ্ঞানিক কাহিনী তো আছেই,
এটার সাথে সমাজ, পরিবেশ এবং পৃথিবীর সম্পর্কে লেখকের যে দৃষ্টিভঙ্গি সেটা তিনি খুব ব্যঙ্গ করে মানুষের স্বভাবগুলো তুলে ধরেছেন, উপহাস করে তুলে ধরেছেন। তাই গল্পটা অন্যান্য কল্পকাহিনীর থেকে একটু আনকমন হয়ে গেছে, এটাই বলছেন। সো আসো আমরা দেখি এবার মূল কাহিনীতে কি আছে। আর লেখক পরিচিতির মধ্যে কিছু জিনিস তো অবশ্যই আমাদেরকে জানতে হবে। তার পৈতৃক নিবাসটা অনেক সময় পরীক্ষা আসতে পারে, এটা একটু শিখবে। এটা হচ্ছে কি নেত্রকোনা জেলায়। তারপরে তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি দেশে প্রত্যাবর্তন করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। এটা এবং তিনি বাংলা সাহিত্যে সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট, আধিপত্য তার বেশি। তারপরে তার প্রথম রচনাটা দাগ দাও। তারপরে হচ্ছে তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী এবং স্বপ্নচারী রোমান্টিক। বস্তুনিষ্ঠ বিজ্ঞানী অর্থাৎ তিনি তার লেখার মধ্যে বিজ্ঞান এবং বিজ্ঞানের যে বাস্তবধর্মী ধারণা সেগুলো ফুটে ওঠে, এবং তার লেখার কিছু কিছু লেখার মধ্যে আমরা রোমান্টিক যে লেখা সেগুলো আমরা দেখতে পারি। তাই তার লেখার মধ্যে দুটো ভাবই আছে, সেটা এখানে বলা হচ্ছে। তারপরে মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষ হচ্ছে মন মানসিকতার প্রধান বৈশিষ্ট্য। তার লেখায় কি কি ফুটে ওঠে? মাতৃভূমি, মানুষ এবং পৃথিবী, এগুলোর প্রতি যে আমাদের দায়বদ্ধতা, দায়িত্ববোধ, সেগুলো ফুটে ওঠে। বাংলাদেশি বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের তিনি একজন আদর্শ আইডল, উই নো দ্যাট এভরিওয়ান। কিশোর উপন্যাস এবং ছোট গল্প রচনাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বা দক্ষতার পরিচয় দিয়েছেন। তার কিশোর উপন্যাস দীপ নাম্বার 2, যেটা নিয়ে আমাদের সিনেমা পর্যন্ত হয়েছে, আমার বন্ধুরা সাথে এটাও হয়েছে, আমি তপু তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। এছাড়া তার কিছু সায়েন্স ফিকশন বা কল্পকাহিনীর নাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করা আছে। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কত সালে? এটাও লাগবে 2004 সালে। সো ওনার লেখক পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে সাবজেক্টিভের থেকে অবজেক্টিভ বেশি আসে। সো লেখক পরিচিতিটা গুরুত্বের সাথে দেখতে হবে। আসলে আমরা কিছুটা অংশ পড়ে ফেলে আজকে। প্রথম লাইনটা অবজেক্টিভের জন্য দরকার, সেটা হচ্ছে সৌরজগতের তৃতীয় গ্রহ কোনটা, এটা আসবে পরীক্ষায়। সৌরজগতের ঠিক আছে, সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। আচ্ছা, যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে অবজেক্টিভে বা সাবজেক্টিভে কেন তারা সন্তুষ্ট হলো, উত্তর হবে এখানে জীবের বৈচিত্র্য রয়েছে বা এখানে প্রাণের বৈচিত্র্য রয়েছে, তাই তারা খুব সন্তুষ্ট হলো। জীবের বৈচিত্র্য বা কি প্রাণের বৈচিত্র্য রয়েছে, তাই তারা খুব সন্তুষ্ট হলো। প্রথম প্রাণীটি বলল এখানে প্রাণের বিকাশ ঘটেছে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণ এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রাণ মানে হচ্ছে জীব বৈচিত্র্য, বিকাশ মানে হচ্ছে বিস্তার ঘটেছে। অনেক ধরনের প্রাণী এখানে আছে। মানুষ এক ধরনের বৈশিষ্ট্যের, মাছ এক ধরনের বৈশিষ্ট্যের, পাখি এক ধরনের বৈশিষ্ট্যের, তাই না? এক একটা প্রাণীর এক এক ধরনের বৈশিষ্ট্য। তাই বলছে এখানে প্রাণের বিকাশ হয়েছে। পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে আমাদের জানা মতে যে প্রাণ নেই, বা এরকম যে মানে তারা হয়তো এভাবে চিন্তা করছে অন্যান্য গ্রহের মধ্যে, এটা তো কল্পকাহিনী, অন্যান্য গ্রহের মধ্যে প্রাণ থাকলেও হয়তো এত প্রাণের বিকাশ হয়নি যেটা এই গ্রহের মধ্যে হয়েছে। তাই বলছে সৌরজগতের তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবীকে তারা খুঁটিয়ে খুঁটিয়ে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে তারা খুব সন্তুষ্ট, কারণ এখানে বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী রয়েছে এবং প্রাণের যথেষ্ট বিকাশ ঘটেছে। প্রথম প্রাণী বলতে প্রথম কিউরেটর প্রাণী বলেছে বিকজ অফ তার এলিয়েন, সেজন্য। দ্বিতীয় প্রাণীটি বলছে হ্যাঁ, প্রথম প্রাণীটি আবার বলছে বেশ পরিণত প্রাণ এবং ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী, একেবারে ক্ষুদ্র এক কোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। এজন্য বলেছে বেশ পরিণত প্রাণ, অর্থাৎ এদের গঠন প্রক্রিয়াটাও মোটামুটি বেশ ভালো, সেজন্য বলেছে লক্ষ কোটি কোষের প্রাণী ও রয়েছে এখানে, সেজন্য বলেছে বেশ পরিণত প্রাণ। অনেক ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীও রয়েছে এখানে। দ্বিতীয় প্রাণীটি বলল না, আসলে জটিল প্রাণ নয়। এই কথাটা কে বলেছে? এটাও আসে পরীক্ষায়।
জটিল প্রাণ নয় কথাটা কে বলেছে? প্রথম প্রাণী না দ্বিতীয় প্রাণী? দ্বিতীয় প্রাণী বলেছে। খুব সহজ ও সাধারণ। প্রথম প্রাণীটা বলছে, কি বলছো সাধারণ হতে যাবে কেন? দেখো এক একটা প্রাণী দেখতে এক এক রকম, এক একটা এক এক জায়গায় থাকে, এক একটা এক এক জিনিস খায়। তো উদ্ভিদ সে খায় একরকম করে, মানুষ খায় একরকম করে, এক একটার বেঁচে থাকার প্রক্রিয়াও ভিন্ন। তুমি আবার বলছো সহজ ও সাধারণ, সে কিভাবে হয়? কেন সাধারণ বলছো কেন? তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ। শুরু হয় ভাইরাস থেকে। প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়। অবজেক্টিভে জিজ্ঞেস করতে পারে কোনটি প্রাণহীন, ভাইরাস না ব্যাকটেরিয়া? অ্যান্সার হচ্ছে ভাইরাস। তাকিয়ে দেখো, আচ্ছা, অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলেই বা তার মধ্যে এলেই তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়। অর্থাৎ অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলেই ভাইরাস নতুনভাবে প্রাণশক্তি লাভ করে থাকে। তারপর রয়েছে এককোষী প্রাণ, সেটা হচ্ছে কি পরজীবী, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াও তোমার পরজীবী, কিন্তু ভাইরাসের পরের অবস্থান হচ্ছে ওর। আচ্ছা, তারপর রয়েছে গাছপালা, এরা এক জায়গায় স্থির থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ওরা ওদের খাদ্য বা নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। ওদের খাবার তৈরি করার পদ্ধতিটা বেশ চমৎকার। গাছপালা ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। তাকিয়ে দেখো কত রকমের কীট পতঙ্গ আছে। এছাড়া পানিতেও রয়েছে নানা রকমের প্রাণী, বেঁচে থাকার তাদের পদ্ধতিও ভিন্ন। আবার ডাঙাতেও রয়েছে, ডাঙা বলতে বুঝিয়েছে স্থলভূমি, নানা ধরনের প্রাণী। কিছু রয়েছে শীতল রক্তের, কিছু রয়েছে উষ্ণ রক্তের। যেমন মানুষ হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটার ভিতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে। ডলফিনের কথা বলছে এরা। ডলফিনের মধ্যে বুদ্ধির বিকাশ ঘটেছে। তবে মানুষ এখানে আসবে না কেন জানো? মানুষ স্তন্যপায়ী বটে, কিন্তু মানুষের মধ্যে যে বুদ্ধিমত্তা সেটা অনেক উচ্চ শ্রেণীর। ঠিক আছে, কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা চলছে। আচ্ছা, এই লাইনটা অনেক সময় মানুষ মনে করে যে কি এটা ওই নিম্ন শ্রেণীর বুদ্ধি দ্বারা এটাকে প্রকৃতি না, এটা ইন জেনারেলি লিখেছে। কথাগুলো একটার পর একটা সাজাচ্ছে, তিনি তেমনিতেই বলেছেন কোথাও কোথাও এখন প্রকৃতিকেও কি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এটা ওই নিম্ন শ্রেণীর বুদ্ধি দ্বারাই যে করা হচ্ছে তা নয়, এটা এমনিতেই করা হচ্ছে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। তারপরে বলছে এইসব আসলে বাহ্যিক। দ্বিতীয় প্রাণীটা বলছে তুমি যে বৈশিষ্ট্যগুলো কথা বলেছো সবগুলোই সত্যি, এটা হচ্ছে বাহ্যিক দিক। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। প্রথম প্রাণীটা বলল আমি ঠিক বুঝতে পারছি না কেন তুমি এই পার্থক্যকে বাহ্যিক বলছো। দ্বিতীয় প্রাণীটা বলছে আরেকটু তাহলে খুঁটিয়ে দেখো, এই ভিন্ন প্রজাতির প্রাণীগুলো কি দিয়ে তৈরি হয়েছে দেখো। প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল ও আচ্ছা এই টাইপের আর কি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সবগুলো প্রাণীর বা সব প্রাণীর গঠন, মূল গঠন হচ্ছে ডিএনএ দিয়ে। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। অর্থাৎ সব প্রাণীর গঠন প্রক্রিয়া একই ধরনের। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা আছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, আবার কোনো প্রাণীর নীল নকশা একটু জটিল, এই হচ্ছে পার্থক্য। কিন্তু প্রত্যেকের শরীরটাই বা প্রত্যেকের দেহটাই এই ডিএনএ দিয়ে গঠিত। কোনোটার মধ্যে কোষ বেশি, কোনোটার মধ্যে কোষ কম। মানুষের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াটা সেখানে অনেক কিছু রয়েছে, সেটা অনেক জটিল। হ্যাঁ, আবার একটা ব্যাঙের মধ্যে হয়তো একটু থাকবে না। হ্যাঁ, কিন্তু তারও যেরকম তোমার কি দিয়ে তৈরি, ওই যে ডিএনএ রয়েছে, আমারও কি রয়েছে, ডিএনএ রয়েছে, এটাই হচ্ছে কথা। তাহলে আমরা একটু প্রথম থেকে আরেকবার দেখি কি পড়েছে, তারপর আমরা আবার পরবর্তী অংশে যাব। পৃথিবী হচ্ছে সৌরজগতের তৃতীয় গ্রহ। এই তৃতীয় গ্রহ থেকে প্রাণ সংগ্রহ করার জন্য অথবা এই তৃতীয় গ্রহ থেকে সব থেকে শ্রেষ্ঠ প্রাণীটিকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য সৌরজগৎ থেকে দুজন কিউরেটর পৃথিবীতে এসেছেন। তাদের দায়িত্ব হচ্ছে পৃথিবী থেকে শ্রেষ্ঠ প্রাণীটি সংগ্রহ করে নিয়ে যাবে। সেই উদ্দেশ্যে তারা পৃথিবীকে ভালো করে পর্যবেক্ষণ করছে এবং পর্যবেক্ষণ করে তারা দুজনেই ভীষণ সন্তুষ্ট। কারণ হচ্ছে এখানে প্রাণের যথেষ্ট বিস্তার হয়েছে এবং এককোষী প্রাণ থেকে বহুকোষী প্রাণ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রাণ এখানে দেখতে পেয়েছে। এবং যিনি প্রথম কিউরেটর বা প্রথম প্রাণী, সে বলছে
যে এখানে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ রয়েছে এবং প্রাণগুলো বেশ পরিণত। দ্বিতীয় প্রাণী যিনি রয়েছেন তিনি বলছেন প্রাণ সহজ নয়, প্রাণটা খুব জটিল নয়, প্রাণটা হচ্ছে খুব সহজ এবং সাধারণ। প্রথম প্রাণীটি তখন বিস্মিত হয়ে বলছে কেন, এবং তিনি বিভিন্ন ধরনের প্রাণের কথা উল্লেখ করলেন, যে ভাইরাস থেকে শুরু করে একেবারে মানুষ পর্যন্ত শুরু করে যারাই রয়েছে প্রত্যেকেই তো, মানুষের কথা অবশ্য এখনো পর্যন্ত আসেনি, ভুল বলছি আমি, ভাইরাস থেকে শুরু করে গাছপালা বা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বা পানিতে রয়েছে মাছ, এছাড়া রয়েছে কিছু উষ্ণ রক্তের প্রাণী, কিছু স্তন্যপায়ী প্রাণী যাদের মধ্যে বুদ্ধিরও বিকাশ ঘটেছে, এরকম তো আরো অনেকেই আছে। এবং এমন বুদ্ধির আমরা বিকাশ ঘটেছে যে প্রকৃতিকে পর্যন্ত কি নিয়ন্ত্রণ করার কিছু কিছু জায়গায় চেষ্টা করা হচ্ছে, যে আমরা অনেক জায়গায় নেচারকে কন্ট্রোল করতে পারি, প্রকৃতিকে আমরা অনেকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমরা। তাহলে এই যে বিষয়গুলো হলো, এগুলো তো জটিল প্রাণেরই বহিঃপ্রকাশ। কিন্তু দ্বিতীয় যে প্রাণী সে বলছে বাহ্যিকভাবে এরকম মনে হতে পারে, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এদের প্রাণ যথেষ্ট এদের যে দৈহিক গঠন এটা একই রকম, সবগুলোই ডিএনএ দিয়ে তৈরি। তবে কারো দেহের গঠন প্রক্রিয়াটা একটু জটিল, আবার কারো দেহের গঠন প্রক্রিয়াটা একটু সহজ, কিন্তু প্রত্যেকের গঠন একটা জিনিস দিয়ে গঠিত, প্রত্যেকের শরীরটা একটা জিনিস দিয়ে গঠিত, সেটা হচ্ছে কি ডিএনএ দিয়ে। এটা হচ্ছে মূল কথা। তাই তিনি দ্বিতীয় প্রাণীটি বলেছে এদের গঠন প্রক্রিয়া সহজ এবং সাধারণ। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয় প্রাণীটি বলল আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। কাজটা সহজ নয়, কারণ এখান থেকে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে বুঝতে হবে কোনটা সর্বশ্রেষ্ঠ। এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটিকে খুঁজে বের করতে হবে। আর যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরো কঠিন হয়ে গেল। বুঝতে পারছো যে সবগুলো প্রাণীর গঠন ওনার কাছে একই রকম মনে হচ্ছে, ডিএনএ দিয়ে তৈরি, তাই কাজটা ওনার কাছে কঠিন মনে হচ্ছে। তাহলে চলো সমালোচনা করে শুরু করা যাক। হ্যাঁ, এই ভাইরাস বা ব্যাকটেরিয়া বেশি ছোট, এদের গঠন এত সহজ যে এদের মাঝে কোনো বৈচিত্র্য নেই। দেখছো নি, করোনা ভাইরাস তারা চোখে দেখে নেই এখন, ওই জন্য বলছে। যাই হোক, হ্যাঁ ঠিকই বলেছ। আবার এই হাতি বা নীলতিমিনিও, আচ্ছা ওরা তাহলে কয়টা প্রাণীকে বাদ দিচ্ছে বা প্রথমে কোনটাকে বাদ দিচ্ছে এগুলো একটু মাথায় রাখতে হবে। সবার প্রথমে ওরা বাদ দিয়েছে ভাইরাস বা ব্যাকটেরিয়া। কেন? কারণ এগুলো আকারে ছোট, এবং আকারে ছোট তা নয়, আকারে ছোট, তারপর হচ্ছে গঠন সহজ, এবং এদের মধ্যে কোনো বৈচিত্র্য নেই, তাই এটাকে বাদ দিয়েছে ওরা। এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেন তারা ভাইরাস ব্যাকটেরিয়াকে বাদ দিয়েছে। ক্লিয়ার? হাতিকে কেন বাদ দিয়েছে বা তিমিকে কেন বাদ দিয়েছে, কারণ কি? কারণ হচ্ছে আকারে অনেক বড়, সংরক্ষণ করা কঠিন হবে। আকারে বড় বলে এদেরকে রাখতে কষ্ট হয়ে যাবে, বিশাল জায়গা লাগবে এদেরকে, এত সময় নেই ওদের। গাছপালা নেওয়ারও দরকার নাই, কারণ কি এরা এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল মুভমেন্ট করতে পারে এমন প্রাণী আছে, সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। গাছপালা দেখে ওদের ভালো লেগেছে, ওদের জীবন ধারণের প্রক্রিয়াটা খুব আনকমন, খাদ্য প্রক্রিয়ার যেটা খাবার সংগ্রহের যে প্রক্রিয়া সেটা আনকমন, কিন্তু ওরা নিতে চাচ্ছে না, কারণ গাছপালা এক জায়গায় স্থির থাকে। আর পৃথিবীতে গতিশীল প্রাণ অফুরন্ত আছে, তাই গাছপালা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে ওরা সাপ দেখছে, বলে এই প্রাণীটিকে তোমার কেমন মনে হয়? এটাকে বলে সাপ। এই সাপ বলতে ওরা যত সরীসৃপ প্রাণী আছে সরীসৃপ প্রাণীকেও বাদ দিয়েছে, তবে এখানে সাপের উদাহরণ দিয়ে লিখেছে। সাপটি বেশ কৌতূহল উদ্দীপক, ইন্টারেস্টিং, কিন্তু এটা সরীসৃপ। সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডার মাঝে এরা কেমন জানে না স্থবির হয়ে পড়ে। স্থবির মানে এরা নড়াচড়া করে না। তাই প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী, অর্থাৎ সরীসৃপ পিছিয়ে পড়া প্রাণী বলে সরীসৃপ করে নেয়নি, অর্থাৎ ঠান্ডার মধ্যে ওরা কেমন জানে না স্থবির হয়ে পড়ে, জড়সড় হয়ে থাকে, তাই সরীসৃপকে নিচ্ছেন ওরা। ঠিকই বলেছ। তাহলে সরীসৃপ নিয়ে কাজ নেই। দেখছো কিরকম বাছাই করে এরা, বাছবিচার করে। প্রথম প্রাণীরা বলল আমার এই প্রাণীটাকে খুব পছন্দ হয়েছে। এটাকে বলে পাখি। পাখি ওদের খুব পছন্দ হয়েছে, কি চমৎকার, আকাশে উড়তে পারে। দ্বিতীয় প্রাণীটি বলল হ্যাঁ আমারও এটি পছন্দ, আমরা এই প্রাণীটাকে নিতে পারি। তবে কি? তবে
এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব বেশি নিশ্চিত নই। অর্থাৎ পাখিকে ওদের সব দিক থেকে পছন্দ হয়েছে, কিন্তু পাখির আবার কি নাই, বুদ্ধি নাই। তাই ওরা বলছে এই পৃথিবীতে যেহেতু এমনও প্রাণী আছে যাদের বুদ্ধিমত্তা আছে, তাদেরকে আমরা নিয়ে যেতে পারি। এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? ঠিকই বলেছ। তাহলে তো আমাদেরকে স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর, হলুদের মাঝে কালো ডোরা কাটা। বাঘ দেখে বলতে সুন্দর, আচ্ছা বাঘ এমনি দেখতে সুন্দর, ঠিক আছে, কিন্তু হ্যাঁ প্রাণীটি চমৎকার, কিন্তু এরা একা একা থাকতে পছন্দ করে। একটা সামাজিক প্রাণী নিতে পারে না? এত বাজ বিচার করলে ভাই তোরা প্রাণী নিতে পারবি? আচ্ছা, তারপরে সামাজিক প্রাণীর মধ্যে ওরা কুকুরকে প্রথমে পছন্দ করছে। কুকুর কিন্তু সামাজিক, একসাথে থাকে। কুকুর নিলে কেমন হয়? এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। প্রথম প্রাণীটি বলল এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে। প্রাণীটি নিজের স্বকীয়তা হারিয়ে ফেলেছে, অর্থাৎ ওরা এখন মানে প্রভুভক্ত হয়ে গেছে। নিজে যে কিছু করে খাবে এমনটা না, মানুষ দিলে খাচ্ছে, এরকম অবস্থা আর কি। যদিও পথে ঘাটে অনেক কুকুর আছে, কিন্তু কুকুর জাতটা এখন হয়ে গেছে কি ওই মানুষ পোষ মানাচ্ছে, সেদিক থেকে ওদের স্বকীয়তাটা হারিয়ে ফেলেছে। তাহলে সেদিক থেকে ওরা গরু, ছাগল এগুলোকেও স্বাভাবিকভাবে গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলোকে ওরা বাদ দিয়ে দিচ্ছে, গৃহপালিত প্রাণীগুলো ওরা একদিক থেকে নিচ্ছে না। তাহলে এবার তৃণভোজী, আচ্ছা আচ্ছা হরিণ নিলে কেমন হয়? এবার ওরা হরিণের দিকে তাকাচ্ছে। বাঘের পরে আসলে কুকুর, কুকুরের পর হচ্ছে হরিণ। আসলে আমরা প্রথম থেকে দেখি কত বাজ বিচার ওরা করছে। সবার প্রথমে ওরা খুঁজে নিয়েছে ভাইরাস বা ব্যাকটেরিয়া, কিন্তু সেটাকে ওরা বাদ দিয়ে ফেলেছে। দেখেছে ভাইরাস ব্যাকটেরিয়া, কিন্তু পছন্দ করেনি। আকারে ছোট, বৈচিত্র্য নেই, গঠন প্রণালীও খুব সিম্পল, সহজ, তাই ওরা এটাকে বাদ। এরপর ওরা হাতি আবার তিমিকেও একদম সাইজে বড় বলে বাদ দিয়ে ফেলেছে, অনেক বড়, সংরক্ষণ করা কঠিন হবে। তারপর ওরা গাছপালা বাদ দিয়েছে। কেন? গাছপালা এক জায়গায় স্থির থাকে, গতিশীল প্রাণের দিকে ওরা যাচ্ছে। গতিশীল প্রাণের মধ্যে ওরা প্রথমে গেল সাপের দিকে। সাপ বাদ। কেন? সাপ সরীসৃপ প্রাণী। সরীসৃপ হচ্ছে প্রাণী জগতে একটু পিছিয়ে পড়া, আর হচ্ছে এদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত না, তাই এরা ঠান্ডার মধ্যে একটু জমে যায়, স্থবির হয়ে পড়ে, তাই এরা সাপও নিচ্ছে না। এরপর ওরা গেল কোথায়? প্রাণীটার মধ্যে হচ্ছে পাখির মধ্যে গেল। পাখিকে ওরা পছন্দ করেছে, সব দিক থেকে উঠতে পারে, তাই পাখি ওদের খুব ভালো লেগেছে। কিন্তু প্রবলেম হচ্ছে পাখির বুদ্ধিমত্তা নিয়ে। বুদ্ধিমত্তা যেহেতু থাকে না, তাই ওদের পাখি ভালো লাগছে না। এবার ওরা বুদ্ধিমত্তার জন্য আস্তে আস্তে করে স্তন্যপায়ী প্রাণীর দিকে ঝুঁকে পড়েছে, কারণ স্তন্যপায়ী প্রাণীদের বুদ্ধিমত্তা নিয়ে বেশ প্রমাণ পাওয়া গিয়েছে। তাই তারা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে প্রথমে চোখে পড়লো ওদের বাঘের কথা। বাঘ কিন্তু স্তন্যপায়ী, কিন্তু বাঘের সবকিছু ঠিক আছে, বাঘ আবার একা একা থাকতে পছন্দ করে, ওরা সামাজিক প্রাণী চায়। আচ্ছা ঠিক আছে, এবার আসলে কুকুরের মধ্যে, কুকুর স্তন্যপায়ী, কুকুর সামাজিক প্রাণীও বটে, কিন্তু কুকুরের সমস্যা কি? কুকুর হচ্ছে সে মানুষ তাকে পোষ মানিয়ে রেখেছে, তাই তার স্বকীয়তা সে হারিয়ে ফেলেছে, সেজন্য কুকুরও বাদ। অবশেষে আসলো হরিণের মধ্যে। আচ্ছা হরিণের কি সমস্যা দেখি। হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী। আচ্ছা তাহলে এর অর্থ কি? বলছে এদের দীর্ঘ সময় খেতে হয়, বেশিরভাগ সময় এরা ঘাস লতা পাতা খেয়ে কাটায়, তাহলে একের পর এক সমস্যা, তাই ওরা হরিণকেও বাদ দিয়েছে। ঠিকই বলছো, আমরা তো দেখছি এই গ্রহ থেকে কোনো প্রাণী পছন্দ করতে পারছি না। আমার একটা জিনিস মনে হচ্ছে কি, এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটিকে নিলে কেমন হয়? কোন প্রাণীর কথা বলছো? মানুষ। মানুষ? হ্যাঁ দেখো, এদের একটা সামাজিক ব্যবস্থা আছে। প্রথমে মানুষের পজিটিভ দিকগুলো এখানে ফুটে উঠবে। এরা সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। ঠিকই বলেছ। দেখো এরা নগর, শহর, বন্দর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই না, দেখো এদের চাষাবাদও করছে, এরা পশুপালন করছে। আচ্ছা, যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করারও চেষ্টা করে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখেছো? সবকিছু ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি, তুমি কি সত্যি বিশ্বাস করো
মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? কেন তুমি এমন জিজ্ঞাসা করছো? এই পৃথিবীর দিকে তাকাও, এবার দেখো পৃথিবীর যে 12টা আমরা বাজাইছি, অর্থাৎ মানুষের যে নেতিবাচক দিক সেগুলো ফুটে উঠছে। দেখেছো বাতাসে কত দূষিত পদার্থ? কে দায়ী এর জন্য? বাঘ নাকি হরিণ নাকি পিঁপড়া? অবশ্যই মানুষ। কত তেজস্ক্রিয় পদার্থ, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছো? গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে দেখেছো? কত প্রাণী নির্বিচারে বধ করা হচ্ছে দেখেছো? কত মানুষকে মারছে সেটা দেখেছো? কত নগর সভ্যতা ওরা ধ্বংস করেছে সেটা দেখেছো? লিখে নি। এর সবাইকে মানুষ করেছে? হ্যাঁ। কি আশ্চর্য! আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। এই যে এটা হচ্ছে উপহাস বা ব্যঙ্গের লাইন। লেখক এই ব্যঙ্গ বা উপহাস করে এই টপিকের মধ্যে মানুষের যে দোষ ত্রুটি সেগুলো তিনি উল্লেখ করেছেন, এবং কিভাবে হলে মানুষ তার স্বভাবটা কিভাবে পরিবর্তন করলে পৃথিবীর বা মানুষের জন্য উপকার হবে সেটাও তিনি তুলে ধরেছেন। আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী, এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলে আরো নেতিবাচক দিক আমরা পাচ্ছি, যুদ্ধ করে একে অন্যজনকে ধ্বংস করে ফেলছে, প্রকৃতিকে এরা দূষিত করে ফেলেছে। ঠিকই বলেছ। প্রাণী দুটি বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো, তারপর প্রথম প্রাণীটা বলল, না না না, মানুষকে নেওয়া ঠিক হবে না। এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, 2 মিলিয়ন বছর আগে মানুষের জন্ম হয়েছে, কিন্তু এর মাঝেই এরা নিজেদের যে শুধু বিপন্ন করেছে তা নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলেছে। এর অনেক আগে থেকে আরো অনেক প্রাণ রয়েছে, কিন্তু মানুষের আরো আগে থেকে অনেক প্রাণ রয়েছে এই পৃথিবীতে, কিন্তু মানুষ এই পৃথিবীতে এসে মানে এমন অবস্থা করেছে যে পৃথিবীটাই এখন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই দ্বিতীয় প্রাণী বলছে মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে। তাহলে এটাও অবজেক্টিভ হতে পারে, কে ওদেরকে কিউরেটরের দায়িত্ব দিয়েছে? উত্তর হচ্ছে মহাজাগতিক কাউন্সিল। আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী পয়েন্ট, স্বেচ্ছা ধ্বংসকারী কেন? মানুষ নিজের স্বার্থের জন্য মানুষকে বধ করছে, পৃথিবীকে নষ্ট করছে, তাই মানুষকে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী বলে উল্লেখ করেছে। আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। প্রাণী দুটি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে একটি প্রাণী, প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। পিঁপড়া প্রথমে কে দেখছে এটা জিজ্ঞেস করতে পারে, প্রথম প্রাণী। দ্বিতীয় প্রাণীটা অবাক হয়ে বলল, কি হয়েছে, এরকম করতেছিস কেন? সে বলল, আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি, এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে, এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটি পদ্ধতি আছে। দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। এগুলো শুনে তোমার হাস্যকর মনে হতে পারে, স্যার পিঁপড়া কিরকম বিশাল বাসস্থান? পিঁপড়া তার তুলনায় বিশাল ঘর তৈরি করে, তার তুলনায়। সেজন্য বলছে আমরা যেভাবে ঘর তৈরি করে নিশ্চয়ই ঘর এরকম হবে না। বাবুই পাখির ঘর আর তোমার বেডরুমটা কিরকম হবে না, ওর জন্য ওটা অনেক বেস্ট, তোমার জন্য তোমারটা বেস্ট, এই হচ্ছে কথা। তো যাই হোক, বাংলাদেশের মানে পৃথিবীর যে শ্রেষ্ঠ ধনী, ওর বেডরুম আর আমার বেডরুম তো কখনো একরকম হবে না। আমার বেডরুমে কোনো রকম একটা বেডশিট হলেই হলো, তাই না? আর ওর বেডরুমে যে বেডশিট থাকবে এটার দামে কয়েক লাখ টাকা, তাই না? বিষয়টা ওরকম আর কি। ও জুতা পরবে, জুতার দামই 3 লাখ টাকা, আর আমার থাক বললাম না। আচ্ছা আসো, যা বলছিল ঠিকই বলেছ। দেখো এদের আচ্ছা, তারপর বলছে যে শ্রমিক আর সৈনিক কি, কিছু কিছু পিঁপড়া আছে, সব পিঁপড়া না, পিঁপড়ার কিন্তু অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, অনেক ধরনের প্রকারভেদ আছে। কিছু পিঁপড়া আছে যারা যুদ্ধ করে, তোমরা অ্যান্ট ম্যান মুভিটা দেখলে দেখতে পারবো, ওখানে পিঁপড়ার যে ভ্যারাইটিস গুলো দেখানো হয়েছে। কিছু পিঁপড়া আছে ওরা যুদ্ধ করে, আবার কিছু পিঁপড়া আছে ওরা মানে পরিশ্রম করে জিনিসপত্র, মানে যে খাবার দাবার গুলো, জিনিসপত্র বলতে ওটাকে বুঝেছে, খাবার দাবার গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ওরা সঞ্চয় করে, ওদেরকে শ্রমিক বলে উল্লেখ করছে, অর্থাৎ পরিশ্রম করে ওরা। বংশ বিস্তারের জন্য ওদের আলাদা একটা বংশ বিস্তারের পদ্ধতি আছে। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ, দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে। পিঁপড়া প্রয়োজনের জন্য ওদের যে ভবিষ্যৎ মানে প্রয়োজন আর কি, অনেক সময় তারা দেখলে তারা এক ধরনের একটা পোকা লালন পালন করে, এক ধরনের একটা পোকা লালন পালন করে। এমন না যে কি তারা
মাটি খুঁড়ে ফসল ফলায় ওরকম না, চাষাবাদ বলতে ওটা না, ওরা ওরা এক ধরনের পোকা লালন করে। আমি ঠিক এই সম্পর্কে পড়েছিলাম, একটা আর্টিকেল পড়েছিলাম, ভুলে গেছি। ওই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে, তবে সেটা খুব রেয়ার আর কি। সব ধরনের পিঁপড়ে এটা করে না, কিছু একটা প্রজাতি আছে, তোমরা নেটে একটু ঘাটলে, গুগলে ঘাটলে দেখতে পাবা যে এক ধরনের পিঁপড়া আছে, ওরা ওদের মানে খাদ্য সঞ্চয়ের জন্য হ্যাঁ ঠিক 4,000 টাকার জুতা ম্যানেজ করতেই খবর হয়ে যায়। শোনো, যা বলছি, পিঁপড়ার কথা বলছিলাম। এক ধরনের পিঁপড়া আছে, ওদের খাবারের জন্য ওরা এক ধরনের পোকা লালন করে, মানে পালন করে আর কি, যেটা প্রয়োজন, ওদের খাদ্য সংকট পড়লে ওরা ওই পোকাটাকে খেয়ে ফেলে। ওই দিকটা এখানে ফুটে উঠছে, চাষাবাদ করতে পারে। মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করে, এরাও ঠিক সেরকম পশুপালনের ব্যবস্থা করেছে। কোনটাকে বলেছে পশুপালন অবস্থা আমি বুঝতে পারিনি, এটা শিওর না। কি সুশৃঙ্খল প্রাণী দেখেছো? শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমীও বটে। হ্যাঁ, এটা ঠিক যে পিঁপড়া তার নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস ওজন তুলতে পারে। এটা আমরা ওই যে তোমাদেরকে বলেছে অ্যান্টম্যান মুভি, এটা একটু দেখলে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে তোমাদের। হ্যাঁ দেখো, কোনো ঝগড়া বিবাদ নেই, এরা অবশ্য দলবদ্ধ, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে, কোনো রকম অভিযোগ এদের নেই, যে যার দায়িত্ব সেটা পালন করছে। তার মানে এদের মধ্যে আমরা পাচ্ছি একতা, এদের মধ্যে আমরা পাচ্ছি তোমার দায়িত্বশীলতা, সময়নিষ্ঠা, পরিশ্রম, তারপরে হচ্ছে কি তোমার দূরদর্শিতা, সামাজিক প্রাণী, দলবদ্ধতা, তারপর হচ্ছে শ্রেণী বিভাজন, শ্রমিক সৈনিক, সেটা বংশ বিস্তারের পদ্ধতি, এছাড়া হচ্ছে তোমার থাকার জন্য বিশাল ব্যবস্থা রেখেছে এরা, তারপরে চাষাবাদ করতে পারা, এই বিষয়গুলো ওদের মধ্যে আছে। অত্যন্ত সুবিবেচক, অর্থাৎ বিবেচনা শক্তি ওদের ভালো, আগে থেকে খাবার জমিয়ে রেখেছে যাতে করে বিপদ আসলে দিশেহারা না হয়। অনেক সময় আমরা আমাদের প্ল্যানের অভাবে, আমরা অনেক সময় দূরদর্শিতার অভাবে আমরা অনেক সময় বিপদে পড়তে পারি, কিন্তু ওরা ওরকম করে না। কিন্তু এটাও ঠিক, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে তারা প্রাণ দিয়ে যায়। পরোপকারিতাও এদের মধ্যে রয়েছে। তাহলে বিবেচনা শক্তি এবং পরোপকারিতাও এদের বৈশিষ্ট্য। মাত্র 2 বিলিয়ন এদের বয়স, অর্থাৎ এদের বয়সের সাথে মানুষের বয়সের তফাৎ অনেক বেশি। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা পৃথিবীতে বেঁচে থাকবে। পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ একসময় পৃথিবীতে ডাইনোসর ছিল। এটা শুনে তোমার কাছে অবাক মনে হতে পারে, কিন্তু এটাও ঠিক, পৃথিবীতে একসময় ডাইনোসর ছিল। ডাইনোসর দাপিয়ে বেড়াতো পৃথিবীটাকে, বাট আজকে ডাইনোসরের ছিটে ফোটো আমরা দেখতে পাই না। আজ হয়তো পুরো পৃথিবীটা মানুষ কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, কিন্তু হয়তো মানুষই একসময় পৃথিবীটাকে নষ্ট করে ফেলবে, মানুষের অস্তিত্ব হয়তো পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। সেদিন হয়তো এই পিঁপড়াই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। যাই হোক, ঠিকই বলেছ। তাহলে আমরা এই প্রাণীটিকেই নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটা নেওয়াটাই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। 2 মহাজাগতিক কিউরেটর সৌরজগতের 3য় গ্রহটি থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রের দিকে রওনা দিল। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। একদম সহজ একটা গল্প, আমরা এক মুহূর্তে শেষ করে ফেলেছি, এক ক্লাসে শেষ করে ফেলেছি, এবং এখান থেকে আমাদের তেমন কোনো সৃজনশীল প্রশ্নেরও কাজ নেই। আমরা আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। যদি এই টপিক থেকে তোমাদের কোনো কিছু জানার থাকে, অনেকেই তো ক্লাসটা পরে করবা, বা এখন খুব কম স্টুডেন্টই করেছো, মাত্র কতজন দেখতে পাচ্ছি। আচ্ছা, যারাই করেছো, পিঁপড়ার বৈশিষ্ট্যগুলো একটু লিখে দিলে ভালো হয়। আচ্ছা, লিখে দিচ্ছি পিঁপড়ার বৈশিষ্ট্যগুলো। আমি বই বন্ধ করে ফেলেছি, দাঁড়াও।
দেখো, মানুষ যেভাবে নগর সভ্যতা তৈরি করে ঠিক তেমনি ওরাও তৈরি করেছে ওদের থাকার জায়গা। মানুষ যেভাবে বংশ বিস্তার করে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে ওরাও রেখেছে। মানুষের যেভাবে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, কে কোন কাজ করবে সেটা ওদের আছে। মানুষ যেভাবে দলবদ্ধভাবে থাকে ওরাও থাকে। ওরা সামাজিক খুব, ঠিক আছে। তারপরে বলছি কি, দেখো ওদের চাষাবাদ পদ্ধতি আছে। এই পদ্ধতি সম্পর্কে আমি খুব একটা জানি না, যদি কেউ জানো আমাকে একটু জ্ঞান দিতে পারো। এই সম্পর্কে আমি একটু জানি না, কম জানি। এই দুটো সম্পর্কে যদি কেউ বিস্তারিত জানো আমাকে প্লিজ হেল্প করতে পারো, যদি কোনো ইনফরমেশন থাকে আর কি তোমাদের। এরা খুবই সুশৃঙ্খল। 9 এই তো স্যার, আপাতত এগুলোই পেয়েছি। তারপরে যদি তুমি তোমার আরো দুই একটা সবাই ডেট কেন লিখছে সবাই, সেটাই বুঝি না। ডেট লেখার কথা আমি একবার বলেছিলাম, মানে কে কোন ডেটে ক্লাস করে ওটা লিখতে বলেছিলাম, ওই জন্যই হয়তো অনেকে দিচ্ছে আর কি। এটা সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স এটা, মানে কে কোন ডেটে ক্লাস করছো ওটার জন্য আমি ডেটটা দিয়ে দিতে বলি, ঠিক আছে। আমি পরবর্তীতে যখন দেখি তখন বুঝতে পারি যে কে কোন ডেটে ক্লাস করছো। ইটস অ্যাটেন্ডেন্স অ্যাকচুয়ালি। সো পিঁপড়ার বৈশিষ্ট্যগুলো আমি এখানে তুলে এনেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ স্যার।